আমরা আজ অষ্টম শ্রেণীর আলো অধ্যায় একাদশ অধ্যায় আলো নিয়ে আলোচনা করব। দেখো, এই অধ্যায় যত খুঁটিনাটি বিষয় সম্পূর্ণ আলোচনা করব। সুতরাং এই অধ্যায় যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে এবং তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, একটু ভিডিওটা বড় হলেও দেখবে। এখানে দেখো কিছু আলোর উপকরণ, যে একটা চোখের ছবি দিছে, একটা ক্যামেরা ছবি দিছে, আমরা এগুলো সব চিনি। এখানে আমরা প্রথমে দেখি এখানে কি দিয়ে আছে, আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণটা কি আর আলোর প্রতিফলনটা কি, আমরা আগে সেটি দেখি। আলোর প্রতিফলন আর প্রতিসরণ আমরা যে বিষয় দেখি, এইখান থেকে আলো আসলো, এইটাকে বলে অবিলম্ব। এখান থেকে আলো আসলো, যদি এভাবে চলে যায়, যেভাবে আসলো আলোর উপর, কাছের উপর পড়লো বা যে কোনো মাধ্যমে পড়লো, আবার ফের সেভাবে আসলো, আর যেভাবে আসলো সেভাবে চলে গেল, এটাকে বলে আলোর প্রতিফলন। এখান থেকে আসলো, এমনি আসলো এবং এমনি চলে গেল, এটাকে বলে আলোর প্রতিফলন। কিন্তু যদি আলো যদি আলো এইভাবে আসে, এটিকে অবিলম্ব বলে, এইভাবে আসলো এবং আর এক মাধ্যমের মধ্যে দিয়ে চলে গেল, সেটিকে বলে আলোর প্রতিসরণ। সেটা কিভাবে? আলোর প্রতিফলন তো আমরা বুঝতে পারলাম যে আমরা যে মুখ দেখে এটা আলোর প্রতিফলন। তাহলে প্রতিসরণটা কিভাবে আমরা দেখি? প্রতিসরণের বিস্তারিত দেখলে আমরা বুঝতে পারবো যে আলো যখন এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যায়, তখন যে দিক পরিবর্তন করে তাকে বলে আলোর প্রতিসরণ। তাহলে প্রতিসরণের এখানে একটা উপকরণ দিচ্ছে, তোমরা বাড়িতে কাঁচের গ্লাস নিই, এবার কাঁচের গ্লাসের ভিতরে একটা যদি কলম রাখো, তাহলে মনে হবে কলমের মাঝখান থেকে ভাঙা। এবং নদীর আশেপাশে যদি বা পুকুরের আশেপাশে যদি কোনো একটা জিনিস, ডাল বা কিছু পড়ে থাকে, সেখানে দেখবা যে পানির ওই স্থান থেকে মনে হবে ভাঙা। এটাই হলো আলোর প্রতিসরণের খেলা। আসলে কি ভাঙা হয়? ভাঙা হয় না। আরে এই যে প্রতিসরণের এখান থেকে মেন যে বিষয়টা থেকে আলোর প্রতিসরণের নিয়ম, এখানে দেখো একটা কাঁচ ফলকে আলোর প্রতিসরণের চিত্র এঁকে দেখেছি। এগুলো থেকে সাধারণত আসে না, দীর্ঘদিন যাবৎ আমি আমার বিজ্ঞান পড়ার অভিজ্ঞতা থেকে জানছি। এখান থেকে দেখো, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম আলোর প্রতিসরণ, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম, নিচের অংশটাকে ঘন মাধ্যম, নিচের অংশটা ঘন মাধ্যম। দেখো, ঘন থেকে হালকা মাধ্যম, এইটা নিচের মাধ্যমটা ঘন মাধ্যম আর উপরেটা হালকা মাধ্যম। নিচের মাধ্যমটা ঘন মাধ্যম, মানে যদি আমি ওয়াটার ধরি, উপরের মাধ্যমটাকে বাতাস, মানে আমরা পানি ধরবো। ঘন আর হালকা, বুঝতেই পারছো, ঘন আর হালকা। তাহলে ঘনটাকে আমি ধরলাম যে ওয়াটার, আর উপরেটাকে হালকা মাধ্যমকে ধরলাম এয়ার, মানে বাতাস। তাহলে আলো যদি পানি থেকে বাতাসের দিকে যায়, অর্থাৎ একটা পুকুরের ভিতরে কিছু আছে, সেটা আছে ঘন মাধ্যমে, আমরা দেখছি আমাদের চোখ কোন জায়গায় অবস্থান করছে, হালকা মাধ্যমে। তাহলে ঘন থেকে যদি হালকা মাধ্যমে যায়, তাহলে এই যে মাঝখানে যে দাগটা আছে দেখতে পাচ্ছি, এটাকে বলে অবিলম্ব। এই দাগটাকে কি বলে? অবিলম্ব। তাহলে এইটাকে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তার আগে আমাদের কিছু কিছু জিনিস দেখার দরকার আছে। মাঝখানে যে দাগটা, সেই দাগটার নাম হলো অবিলম্ব। এইখানে যে দাগটা পড়ছে, সেই দাগটাকে, যে প্রথমে যে দাগটা পড়ে, সেটিকে বলে আপতন, আপতিত রশ্মি। কি রশ্মি? আপতিত রশ্মি। এখানে যে রশ্মিটা পড়ে, সেই রশ্মিটাকে আমরা বলবো আপতিত রশ্মি। এখানে যে রশ্মিটা পড়ে, সেই রশ্মিটাকে বলবো আপতিত রশ্মি। আর এইখান থেকে এভাবে ভিতর দিয়ে যেটা চলে যাচ্ছে, সেটাকে আমরা বলবো প্রতিসরিত রশ্মি। তাহলে এখান থেকে যে ভিতর দিয়ে চলে যাচ্ছে, সেটাকে আমরা বলবো প্রতিসরিত রশ্মি। আর তারপরে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে চলে যাচ্ছে, সেটাকে বলবো আমরা প্রতিসরিত রশ্মি। আর অবিলম্বের সাথে আপতিত কোণ যে কোণ উৎপন্ন করে, সেটাকে বলে আপতন কোণ, আর এদিকে বলে প্রতিফলন কোণ। তাহলে আমরা এই যে এখানে যে চিত্রটা দেখলাম, দেখো, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় অবিলম্ব, এই যে মাঝখানে দাগটার নাম আমরা বললাম কি, যে অবিলম্ব। তাহলে অবিলম্ব থেকে একটু দূরে সরে যাবে, ঘন থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। মানে এই দাগটা যাওয়ার কথা ছিল, এই দাগটা যাওয়ার কথা ছিল কোন জায়গা দিয়ে? দেখো, এই দাগটা যাওয়ার কথা ছিল এমনি, না যাই গেছে এই এমনি। তার মানে কি, অবিলম্ব থেকে একটু দূরে সরে গেছে, ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে। আলোক রশ্মি, দেখো এখানে দুটো সূত্র দেওয়া আছে। আলোক রশ্মি যখন ঘন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন অবিলম্বের দিকে সরে আসে। এক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়। আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়। আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, ভালো করে লক্ষ্য করো, আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তখন বলছে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাবে, আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে, এই যে ধরো আলোক রশ্মি, এই যে ধরো হালকা মাধ্যম, এইটা আমি ধরলাম যে এয়ার, এইদিকে ধরলাম ওয়াটার। আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, তখন এটা অবিলম্ব থেকে দূরে দিকে সরে, অবিলম্বের দিকে সরে আসে। তার মানে এটা আলোক রশ্মিটা আসছে, আসার পরে অবিলম্বের দিকে সরে যায়, মানে এই যে অবিলম্বের কাছে চলে আসছে। যাওয়ার কথা ছিল কমনি, এমনি যাওয়ার কথা ছিল, কিন্তু না যাই, এমনি যাওয়ার কথা ছিল, না যাই, এ দেখো কাছে দিয়ে চলে এসছে। ঠিক আছে, এই কাছ দিয়ে চলে এসছে। তার মানে অবিলম্বের কাছে চলে আসছে। এক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হবে। আপতন কোণ প্রতিসরণ কোণ, এটি হলো আপতন কোণ। আমরা আগে বলেছি এটি আপতন কোণ, মানে যে রশ্মিটা প্রথমে পড়বে সেটা হলো আপতন কোণ। আপতিত রশ্মি আর অবিলম্বের সাথে যে কোণ, সেটা হলো আপতন কোণ। আর প্রতিসরিত রশ্মি আর অবিলম্বের সাথে যে কোণ, সেটা হলো প্রতিফলন কোণ, সরি প্রতিসরণ কোণ। আলোক রশ্মি একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরিত হওয়ার পর পুনরায় একই মাধ্যমে নির্গত হলে আপতন কোণ নির্গমন কোণ সমান হয়। কি বলছে? আলোক রশ্মি একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরিত হওয়ার পর
পুনরায় একই মাধ্যমে নির্গত হলে আপতন কোণ ও নির্গমন কোণ সমান হবে। তার মানে বলছে কি, দেখো আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে বায়ু থেকে কাছের মধ্যে যায়, আবার কাছে থেকে আবার যখন বায়ুতে চলে আসে, তখন আগে যে কোণটা ছিল সেই কোণটা আবার ফের ফিরে আসবে। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমে বিভক্ত হলে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে একই বৃহত্তরের উপর অঙ্কিত একই, দেখো এই যে এটা হলো অবিলম্ব। আপতিত রশ্মি, এই যে এটা হলো আপতিত রশ্মি। প্রতিসরিত রশ্মি মানে এইটা হলো প্রতিসরিত রশ্মি, এবং আপতন বিন্দু মানে যে বিন্দুতে পড়ছে এটা হলো আপতন বিন্দু। দুই মাধ্যমে বিভক্ত হলে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। অঙ্কিত অবিলম্ব মানে কি, এই যে এটা হলো অবিলম্ব, মাঝখান দিয়ে খাড়া যে দাগটা সেটাকে বলে অবিলম্ব। তাহলে একই সমতল অবস্থান করে, দেখো সবগুলা একটা সমতলের উপর অবস্থান করছে, এই সবগুলো একটা সমতলে অবস্থান করছে। এছাড়া উপরের পরীক্ষাটি নাই, এর অনুরূপ পরীক্ষা থেকে দেখা যায় যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্ব থেকে দূরে সরে যায়। আলোক রশ্মি যখন ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে অবিলম্ব থেকে দূরে সরে যায়, আমরা একটা আগেই দেখলাম এটা। তখন আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট হয়, তখন আপতন কোণ ছোট হয়, প্রতিসরণ কোণ। আলোক রশ্মি যখন অবিলম্ব বরাবর আপতিত হয় তখন আপতন কোণ প্রতিসরণ কোণ নির্গত কোণের মান শূন্য হয়। আলোক রশ্মি অবিলম্ব বরাবর আপতিত হয় মানে কি, দেখো এই যে আলোক রশ্মি, এই যে অবিলম্ব, আলোক রশ্মি যদি সরাসরি এর উপর দিয়ে পড়ে, আলোক রশ্মিটা সরাসরি যে এই যে মাঝখানে যে দাগটা আছে না, এই দাগটার উপর দিয়ে যদি পড়ে, এই মাঝখানে যে দাগটা আছে এর উপর দিয়ে যদি পড়ে, তাহলে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এবং নির্গত কোণের মান শূন্য হয়। শূন্য ছাড়া কি হবে, কারণ এখানে তো কোনো কোণ উৎপন্ন হয়নি, এইভাবে হলে না কোণ উৎপন্ন হয়। এখানে এইটুকু থেকে এটি কোণের হিসাব, এখান থেকে এটির কোণের হিসাব, এখান থেকে এটি কোণের হিসাব। আসলে যদি খাড়াখাড়ি ওর উপর অবিলম্বের উপর দিয়ে পড়ে তাহলে কোনো কোণ উৎপন্ন হবে, আপতন কোণ প্রতিসরণ কোণ কোনো কোণ উৎপন্ন হবে না। প্রতিসরণের বাস্তব প্রয়োগ, এখানে দেখো আমরা দেখছি, এটা পড়ে নিবা তোমরা। লাঠির একটা যদি এর মধ্যে ফেলি, ঠিক দেখো পানির অবস্থান বরাবর আমরা এই দেখবো। তোমরা একটা স্টিলের মগ বা চীনামাটির পাত্র নাও, তাতে যদি একটা পয়সা রাখো, পয়সাতে দুধ থেকে পানি ঢালতে থাকো বারবার। প্রথমে দেখবা একটু দূরে দাঁড়িয়ে তুমি পয়সাটা দেখতে পাবে না, যে ভিতরে কয়েনটা রেখেছিলে কয়েনটা দেখতে পাবে না, কিছুক্ষণ পর দেখতে পাবা। কিছুক্ষণ পরে দেখো প্রথমে রেখেছি এখানে রেখেছিল দেখতে পাওনি, পরবর্তীতে এটি মনে করতে পারো যে উপরে রেখেছি, উপরে রাখেনি, আসলে পানি রাখার জন্য আস্তে আস্তে পানি ঢালো, আস্তে আস্তে দেখো পানি ঢালো। তোমার বন্ধুকে বলো দেখতে পাইছো না, দেখতে পাইছো না, তোমার বন্ধু ধরো এখানে দাঁড়িয়ে আছে আর পাথরটা এখানে আছে, প্রথমে দেখতে পাওনি, প্রথমে এখান থেকে এখানে দেখতে পাওনি, পরবর্তীতে তোমার বন্ধু এখানেই থাকবে, এবারে আস্তে আস্তে পানি ঢালো, আস্তে আস্তে পানি ঢালো, পানি ঢালার পর তোমার বন্ধু একসময় বলবে দেখতে পাইছি। কেন কি, কারণ এইখানে অবস্থানটা, কয়েনটা এখানে আছে, শুধু দেখার মানে প্রতিসরণের কারণে একে অবস্থানটা উচিত মনে হবে, কারণ অবিলম্ব থেকে সে দূরে সরে যাবে। মাছ শিকার করতে যাও, মাছের অবস্থানটা তোমাকে যে এইখানে মাছ, আমরা যে মাছ শিকার করতে গেলে যদি আমরা কোনো সরকি দিয়ে বাকি যদি মাছটা মারতে যাই, তাহলে দেখবো যে মাছের এই যে এখানে অবস্থানটা, আসলে এখানে অবস্থানটা থাকে, কিন্তু আমরা যখন দেখি তখন আমাদের এইখানে দেখতে পাই। সেজন্য আমরা যদি ওই সুযোগের উপর সুযোগের ওই সুযোগের মারি, উপরের এই সুযোগের যদি আমরা টেটা মারি বা কিছুদিন মারতে যাই, তাহলে দেখো, তাহলে মারতে যাই, তাহলে এখানে আসলে মাছেরটা আছে এই জায়গায়, যে অবস্থানটা থেকে উঁচুতে দেখাই, তাহলে আমরা সেদিনে মাছটাকে মারতে পারবো না। এখন বর্ষাকালে দেখো পুকুর ঘাটে যদি তোমার কিছু থাকে, পুকুর ঘাটে যদি সিঁড়ি থাকে, সেই সিঁড়িতে তুমি যদি এখানে সিঁড়ির উপর যদি পানি, সিঁড়ির উপর যদি হালকা পানি দেখি, তুমি যদি সেভাবে হালকা স্টাইলে নামতে যাও, ধরো এইখানে একটা সিঁড়ি, এখানে একটা সিঁড়ি আছে, তুমি এই সিঁড়ির উপর পানি দ্বারা ডুবা আছে, তুমি উপর থেকে সিঁড়িটা দেখতে পাচ্ছ, দেখার পর তুমি আস্তে এরপর নামতে গেলা, নামতে গেলে কি হবে, তোমার যে অবস্থানে তুমি সিঁড়িটা দেখতে পাচ্ছ আসলে কি আছে, সিঁড়িটা সে অবস্থানে নাই, তার থেকে নিচু অবস্থানে আছে, সেজন্য তুমি হুড়মুড় করে পানির মধ্যে পড়ে যাবে। পুনঃপতন প্রতিফলনের সংকট কোণ, এটা দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা, এখান থেকে তো প্রশ্ন ইনশাল্লাহ তোমাদের প্রশ্ন হবেই। এই প্রশ্নটার আগে করতে হলে আগে তোমাকে প্রথমে কিছু নাম জানতে হবে। এই যে মাঝখানে যে দাগটা দেখছো এন ও এন ড্যাশ, এন ও এন ড্যাশ, এটি কি নাম, অবিলম্ব, কি নাম, অবিলম্ব। আর এই নিচের দিকে দেখো পানি, এই নিচের দিকে যে অংশটা দেখাইছে, নিচের দিকে যে অংশটা দেখাইছে এটি হলো পানি, আর এটা হলো বাতাস, নিচের এটি পানি আর এটা হলো বাতাস, এটি হলো আমরা ওয়াটার দিয়ে দিলাম, আর এটাকে দিলাম এয়ার, তাহলে এটি উপরেরটা এয়ার। তাহলে দেখো আলোক রশ্মি যখন পি মাধ্যম থেকে যাইছে, আলোক রশ্মি ভালো করে লক্ষ্য করো, যখন পি মাধ্যম দিয়ে যাইছে তখন এই পি মাধ্যমটা গেল, যখন আলোক রশ্মি যখন পি মাধ্যম দিয়ে গেল তখন কোন মাধ্যম, পি ড্যাশ মাধ্যম দিয়ে চলে গেছে, হালকা একটু বাঁক খাই। আলোক রশ্মি যখন কিউ মাধ্যম দিয়ে গেল, এই যে কিউ মাধ্যম দিয়ে যাইছে যখন, দেখো আলোক রশ্মি যখন কিউ মাধ্যম দিয়ে যাইছে তখন এই যে এর উপর দিয়ে চলে গেছে, কিউ মাসের মাধ্যমে এই যে এর উপর দিয়ে চলে গেছে, হাদি আমরা রাখছি তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আগেই তো এই সমান সমান হয়ে চলে গেছে, এই যদি আর মাধ্যমে আবার একটা আলোক রশ্মি ফেলি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেটার কি হবে, সেটার উপর দিয়ে যাবে, উপর দিয়ে যাওয়ার জায়গা নাই, পি দিয়ে এখানে কি দিই, পি দিয়ে গেছে এম ইন দি, কিউ দিয়ে গেছে এম ইন দি, তাহলে আর দিয়ে যখন আমরা করবো তখন আর উপর দিয়ে না যাই চলে আসবে ভিতর দিয়ে, তার মানে কি
অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে, ভিতরেই আবার প্রতিফলন হয়েছে। প্রতিফলনে কি আমরা কি জানি, প্রতিফলনে যেদিক দিয়ে আসে সেদিকে আবার চলে যায়, কেন তো প্রতিফলন হলো, সেই জন্য একে বলে পূর্ণ মানে পুনরায় অভ্যন্তরীণ প্রতিফলন, একে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হলে কি করতে হবে, আলোকরশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে যেতে হবে একটা, আর দুইটো আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হতে হবে। এখন সংকট কোণ তাহলে কি, আমরা এখানে সংকট কোণের চাই, আমরা দেখি সংকট কোণটা কি। সংকট কোণটা আমরা দেখছি যে সংকট কোণ আসলে কি। তাহলে এইখানে দেখো, এইটাকে আমরা বলছি যে প্রথমে এইটাকে আমরা বলছি যে আপতন কোণ। এই যে প্রথমে ধরো এটা যদি আমরা আঁকি, ফের দেখো আমরা যদি সংকট কোণটা আমরা এখন দেখি, তাহলে দেখতে পাইছো যে এইটা যদি আমরা প্রথমে আঁকি, এটা যদি আমরা প্রথমে আঁকি, দেখো এটা দেওয়া আছে, দেখো তাহলে এই যে এখানে প্রথমে আপতন কোণ, এখান থেকে এটা কিউ মাধ্যমে যায় না, আপতন কোণ কোনটা ছিল এটা, তাহলে তখন প্রতিসরণ কোণ কত ছিল বলো, এই কোণটার মান কত, তোমরা সবাই জানো এই কোণটার মান কত, 90। যখন কিউ মাধ্যমে আলো গেছে তখন প্রতিসরণ কোণ হয়েছে কত, 90°। তাহলে আপতন কোণে যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 হয়, তাহলে আপতন কোণ এখানে এটা হলো আপতন কোণ। আপতন কোণে যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 হয় তাকে কি বলে, সংকট কোণ বলে। আপতন কোণে সেই মানকে বলে সংকট কোণ। তার মানে এই সংকট কোণ যখন ছিল তখন কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে, হয়নি। সংকট কোণের চেয়ে বেশি কোণ অর্থাৎ যখন আর পর্যন্ত গেছে তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে। তাহলে আপতন কোণের মান হবে কি, সংকট কোণের চেয়ে বেশি। আপতন কোণের মান যখন হবে সংকট কোণের চেয়ে বেশি তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। দেখো এখানে দুটো শর্ত দিচ্ছে, আলোক রশ্মি কেবল ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। এখানে দেখো আলোক রশ্মি কেবল ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, আমরা কত বলছি, ঘন মাধ্যমে আপতন কোণ অবশ্যই এটি দুটি মাধ্যমের সংকট কোণের চেয়ে বড় হবে, আপতন কোণের মান হয়ে যাবে সংকট কোণের চেয়ে বড়। অপটিক্যাল ফাইবার ও ম্যাগনিফাইড গ্লাস। দেখো অপটিক্যাল ফাইবার হলো একটি সরু কাচতন্ত্র, এটি মানুষের চুলের মতো চিকন এবং নমনীয়। আলোক রশ্মি বহনের কাজে এটি ব্যবহৃত হয়। আলোক রশ্মি যখন এক কোষতন্ত্রের মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে। এই প্রক্রিয়া চলতে থাকে তখন আলোক রশ্মি কাচতন্ত্র অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত। দেখো অর্থাৎ তোমরা বাড়িতে যে কেবল অর্থাৎ ওয়াইফাই লাইনে যে তারটা আসে, ডিশের লাইনে যে তারটা আসে, ওই তারটা একটু যদি তোমাদের সম্ভব হয় তাহলে দেখবে ওর ভিতরে অসংখ্য চিকন চিকন তার থাকে। ওই চিকন চিকন তারগুলা দেখবে আবার ই মারলে ভেঙে যাবে, কারণ কি ওর ভিতরে সরু সরু কাচতন্ত্র দেওয়া আছে, অসংখ্য সরু সরু কাচতন্ত্র দেওয়া আছে। এবং আমরা ডাক্তারি পরীক্ষা করার জন্য আমাদের যে বিভিন্ন অভ্যন্তরীণ ভিতরে পাকস্থলীর এবং ভিতরে যে আলো পাঠানোর প্রয়োজন হয়, কোলন টেস্ট করার জন্য আমাদের যে ভিতরে আলো পাঠানোর প্রয়োজন হয়, তখনও আমাদের অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবারের ব্যবহার হলো যে এই ধরনের একটা কেবলের ভিতরে, সেই কেবলের ভিতরে অসংখ্য চিকন চিকন কেবল থাকে, তার থাকে, যারা সেটা কাঁচের তৈরি, তার ভিতরে সহজে আলোকে আমরা এক পাশে থেকে আরেক পাশে নিয়ে যেতে পারি। তাহলে এইটা তোমরা দেখতে পারো যে ডিশের লাইন বা ওয়াইফাই লাইনে যে তারটা আছে সেই তারটা থেকে তোমরা এটা দেখতে পারো। বিবর্ধক কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস অর্থাৎ ছোট থেকে বড় করতে হবে, অবাস্তব প্রতিবিম্ব দেখা যায়। অর্থাৎ আমরা যদি যে জ্যোতির্বিদ্যার কাছে বা কারো কাছে দেখি যারা জ্যোতিষী, তার কাছে দেখবো যে হাত দেখা যায় না, ছোট লেখা বড় করে দেখা, সেটিকে হলে বিবর্ধক কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস। আবার আমরা মোটরসাইকেলের ডাইন দিকে যে গ্লাসটা থাকে সেই গ্লাসটাকে যদি আমরা দেখি, সরি বাম দিকে যে গ্লাসটা থাকে সেটাকে আমরা দেখি, তাহলে যেটা দেখবো বিবর্ধক বা বড় হিসাবে দেখায়। আবার আমরা যদি চামচ দেখি, চামচের দেখবা যে একটা চামচের এক পাশটা তোমার দেখবে যে মুখটা ছোট করে দেখাবে, আর এক পাশটা দেখবা বড় করে দেখাচ্ছে। যে পাশটা বড় করে দেখায় চামচের উল্টা পিঠটা দেখবা বড় করে দেখাবে, আর চামচের ভিতরে পিঠটা দেখবা ছোট করে দেখাচ্ছে। চামচের উল্টা পিঠটা এখানে ম্যাগনিফাই গ্লাস হিসেবে কাজ করে। মানব চক্ষুর এখানে কিছু কিছু অংশ দিছে, দেখো মানব চক্ষুর ভিতরে আছে আইরিশ, শ্বেতমন্ডল, কর্নিয়া, কৃষ্ণমন্ডল, পিউপিল, লেন্স। আমরা চোখের সামনে যে কালো মতন অংশটা থাকে ওইটাকে আমরা বলি লেন্স, আর লেন্সের উপর একটা কভার মতন থাকে ওইটাকে আমরা বলি পিউপিল, বা সরি ওইটাকে আমরা বলি কর্নিয়া, দেখছো। আর ভিতরে থাকে ওই যে উপরের দিকে কালো মতন যে অংশটা থাকে ওর ভিতরে থাকে লেন্স। আর কৃষ্ণমন্ডল থাকে ভিতরে অংশ, আর সাদা চারিদিকে যে আমাদের চোখে যে চারিদিকে সাদা মতন অংশ থাকে সেটিকে বলে শ্বেতমন্ডল। চোখের চারিদিকে যে সাদা মতন অংশ থাকে সেটিকে বলে শ্বেতমন্ডল। চোখের চারিদিকে যে সাদা মন্ডল অংশ থাকে তাকে বলে শ্বেতমন্ডল। আর অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার দ্বারা আমাদের চোখের হয়। আইরিশ দেখো, আইরিশের কারণে আমাদের নীল রং, গাঢ় বাদামি, কালো ইত্যাদি হয়ে থাকে আমাদের চোখের রং। মণি, মাংসপেশী গোলাকার ছিদ্রপথে অর্থাৎ মাংসপেশী সংকোচন প্রসারণে তার আমাদের উত্তল লেন্স। আমাদের চোখ একটা উত্তল লেন্স। উত্তল লেন্সের গঠন চিত্রটা হলো এই যে, এটা হলো উত্তল লেন্সের চিত্র। দেখো আমাদের চোখটাও হলো উত্তল লেন্স, যেমনই হয় আমাদের চোখটা উত্তল লেন্স। আর অবতল লেন্সটা হয় দুই রকম লেন্স হয়, এটা হলো অবতল লেন্স। তাহলে এইটা আমাদের চোখের মতন, তাহলে এইটা হলো উত্তল লেন্স।
অ্যাকোয়াসিউমার ভিট্রিয়ামাস। লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থানে এক প্রকার স্বচ্ছ জলীয় পদার্থ ভর্তি থাকে, একে বলে অ্যাকোয়াসিউমার। লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশে এক প্রকার জেলি জাতীয় পদার্থ থাকে, একে বলে অ্যাকোয়াসিউমার। আমরা যদি কোনো আমাদের চোখের সামনে দেখো, আমাদের চোখে যদি এই যে চোখটার একটা চিত্র, এই চোখটা ধরে দিয়ে বোঝাই, আমরা ধরো যদি কোনো কিছু দেখি, তাহলে আমরা সাথে সাথে তাহলে আমরা বুঝতে পারিনি। এই যে প্রথমে চোখের সাথে সাথে চোখের ভিতর থেকে এই যে লেন্সের ভিতর আলোটা যে পড়ে এই কৃষ্ণমণ্ডলের উপর পড়ে, কৃষ্ণমণ্ডলের উপর পড়ে আলো শোষণ হয়। কৃষ্ণমণ্ডল থেকে আলোটা বাধা পাই স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমাদের মস্তিষ্কে যায়, বুঝলা? মস্তিষ্কে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে মানুষ যাইছে, গরু যাইছে না ছাগল যাইছে। তার আগ পর্যন্ত চোখে দেখলেও আমরা বুঝতে পারিনি। যদি চোখে দেখলেই বুঝতে পারতাম, তাহলে অনেক সময় আমাদের চোখের সামনে দিয়ে অনেক কিছু চলে যায়, আমরা কেউ যদি এসে জিজ্ঞেস করে যে কে গেল, তাহলে আমরা বললাম আমরা তো খেয়াল করিনি। তারপরে কি আমাদের মস্তিষ্কে যতক্ষণ যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাবো না। তাহলে কৃষ্ণমণ্ডলে যাওয়ার পরে আমরা এটা বুঝতে পারবো। তারপর দেখো ক্যামেরা, এখানে একটা ক্যামেরার সাধারণত এগুলা তোমরা টিকের ভিতরে আসে কিছু কিছু জিনিস, এটা পড়ে নিও তোমরা। আর এখানে ক্যামেরা চক্ষুর ভিতর কিছু পার্থক্য দিছে, এখান থেকে সাধারণত পার্থক্য তোমাদের যে বইয়ের যে অবস্থা তাতে মানে খ মার্কের দুটা পার্থক্য আসতে পারে। এখানে 3টি পার্থক্য তোমরা এখান থেকে যে সহজ 3টি পার্থক্য তোমরা পড়ে নেওয়া, এ নিয়ে আমি আলোচনা করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।